অ্যান্টিকের দোকানে ঢুকেই সামনের টেবিলে রাখা সাদা মূর্তিটায় চোখ আটকে গেল সৈকতের। সৈকত পদার্থবিদ্যায় অধ্যাপনা করে। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি দেশ বিদেশের পুরনো জিনিস দিয়ে ঘর সাজানো তার একটা বড় নেশা। দক্ষিণ কলকাতায় সৈকতের 2 কামরার ফ্ল্যাটটাকে অনায়াসেই একটা মিউজিয়ামের ক্ষুদ্র সংস্করণ বলা যায়। বৈঠকখানা থেকে শয়নকক্ষ সর্বত্রই বড় বড় শোকেসে সজ্জিত রয়েছে অপূর্ব সব অ্যান্টিক জিনিস। সেগুলোর মধ্যে বেশ কিছু অনেক দামি ও দুষ্প্রাপ্য। হাতির দাঁতের ফুলদানি, 200 বছরের পুরনো রাজকীয় পোশাক, অস্ত্রশস্ত্র, ব্রিটিশ আমলের তৈরি কাষ্ঠ নির্মিত দাবা খেলার বোর্ড, ছাইদানি, নবাবী আমলের তামাকপত্র, ঝাড়বাতি ইত্যাদি। তার সাথে আছে দেশি বিদেশি অসংখ্য মূর্তি ও শোপিস। হাজার হাজার অর্থ ব্যয়ে বিদেশ থেকেও আসে বিভিন্ন সামগ্রী। কিছু কিছু জিনিসের জন্য সৈকতকে রীতিমতো নিলাম পর্যন্ত লড়তে হয়েছে। কিন্তু এই অ্যান্টিকের ব্যাপারে সে একটুও কাপড় বা আপোষ বরদাস্ত করে না। কোনো জিনিস তার একবার পছন্দ হলে সেটাকে সে কোনো মূল্যেই হস্তগত করবেই। কেনাকাটা ছাড়াও এইসব জিনিস দেখতেও সৈকতের খুব ভালো লাগে। সে মনে করে সমস্ত প্রাচীন জিনিসের সাথে কিছু না কিছু ইতিহাস জড়িয়ে থাকে। প্রত্যেকটা জিনিসের সেসব রক্তক্ষয়ী অথবা সুখময় ইতিহাস অনুভব করতে চায় সৈকত, আর সেইগুলো উপলব্ধি করে রোমাঞ্চিত হয় তার সারা শরীর। সেই সূত্রে এই অ্যান্টিকের দোকানে যারা নিত্য যাতায়াত, সপ্তাহান্তে একদিন হলেও সে ঢু মারে এই দোকানে। দোকানের মালিক আদিদেব ঝুনঝুনওয়ালা তার সমবয়সী, তার সাথে তার খুব বন্ধুত্ব। কোনো ইউনিক অ্যান্টিক পিস এলেই আদিবাবু সৈকতকে খবর দেন সবার প্রথমে। সব কাজ ফেলে সৈকত ছুটে আসে দোকানে। পছন্দ হলে কিনে নেয়, আর না হলে একটু গল্পগুজব করে বাড়ি ফেরে। সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে সৈকত চলে আসে এই অ্যান্টিকের দোকানে। যদি কোনো ভালো জিনিস এসে থাকে, ওর ভাবনাই সত্যি হয়। মূর্তিটা দেখে পুরো তাজ্জব হয়ে যায়। এমন জিনিস আগে কখনো দেখেননিও। কি অদ্ভুত দেখতে মূর্তিটা! অদ্ভুত এই কারণেই যে মূর্তিটা কোনো স্বাভাবিক দেবমূর্তি, পশু পাখি বা মানুষের নয়। হাত দেরেকের মূর্তিটা যে ঠিক কিসের তা বোঝা যাচ্ছে না। কোনো প্রাচীন অজানা দেবতা হবে হয়তো। তবে মূর্তিটি সবথেকে আশ্চর্যের বিষয় হলো সেটার গঠন উপাদান। সাধারণ কোনো ধাতু, পাথর বা কাঠ নয়, অন্য কিছু। অনেকটা যেন কোনো প্রাণীর অস্থি দ্বারা নির্মিত এটি। কিন্তু কোন প্রাণীর তা এভাবে খালি চোখে বোঝা মুশকিল। মূর্তিটার প্রতি তার তীব্র আকর্ষণ অনুভব করতে থাকে সৈকত। ওটা ওর চাই। ওটা দেখে দোকানের মালিক হাসি মুখে এগিয়ে এসে মূর্তিটাকে উদ্দেশ্য করে বাংলা হিন্দি মিশিয়ে বলে, अरे सैकत बाबू जी, ये मूर्ति आने के बाद सबसे पहले आपका ही याद आए थे मुझे। और देखें सोचते सोचते आप ऐसे भी गेलें। নিবেন নাকি? নেব তো বটেই, খুব পছন্দ হয়েছে এটা আমার। তা আদিবাবু, এই অদ্ভুত মূর্তি পেলেন কোথায়? আরে ও ভি তাজ্জব কি বাত। কি হয়েছিল শুনেন। আজ সুবহ সবে দোকান খুলিয়েছি, এক সাধু আসে, পুরা লাল কাপড়ে ঢাকা। ও আমাকে ইয়ে মূর্তি দিল। আমি সেটা ভালো করে দেখে যেই মুখ তুলেছি, দেখি কি সাধু সামনে নাই, बिल्कुल ভ্যানিশ। विश्वास করবেন না সৈকত বাবু, 2 সেকেন্ড মে বিলকুল গায়েব। ও বাবা, এ তো রীতিমতো আশ্চর্যের ব্যাপার। এক সাধু নিজেই আপনাকে এটা দিয়ে গেছে, তাহলে কোনো দেবদেবীর মূর্তি হবে নিশ্চয়ই। কিন্তু খটকা লাগছে যে কোনো টাকা নিল না কেন। তা সে যাই হোক, আপনি কত নেবেন? কি বলি বলুন, আপ যা ভালো বোঝেন দেন। মূর্তিটা কিনে বাড়ি ফিরে সৈকত বাবা মাকে দেখায়। ওনারাও খুব প্রশংসা করে মূর্তিটার। মূর্তিটা সৈকতের এতটাই পছন্দ হয়েছে যে সে ওটাকে তার শোবার ঘরের টেবিলের ওপর এমনভাবে সাজিয়ে রাখে যে বিছানায় শুলেই যেন সেটা দেখতে পায়।
এতদিন এত জিনিস কিনেছে, কিন্তু এই মূর্তিটার মতো আকর্ষণ অনুভব সে কিছুতেই করেনি। এটা কি নিতান্ত সৈকতের নতুন জিনিসের প্রতি ভালো লাগা, নাকি এর পিছনে কোনো রহস্য রয়েছে? তখন মাঝরাত। এ কোথায় এসে পড়েছে সৈকত? না, এ তো তার ঘরের নরম বিছানা নয়। সে এক পাহাড়ি গুহায় বসে আছে। তার থেকে কিছুটা দূরে আগুন জ্বলছে। একজন জটাধারী সাধক যজ্ঞ করছেন। পাশে আরও একজন হাত জোড় করে বসে আছে। আরে সাধুর সামনে ওটা কি? আজকের কিনে আনা মূর্তিটা না? নাকি ওটার মতোই হুবহু দেখতে অন্য একটা মূর্তি? সৈকতকে কিন্তু কেউ লক্ষ্য করছেন না। তাদের ক্রিয়াকলাপের নীরব দর্শক সে। একটু পরেই সেই সাধু উঠে দাঁড়ালেন। তার হাতে একটা চকচকে ধারালো খাড়া। কি করবেন উনি? একই পাশে বসে থাকা লোকটাকে টেনে তুলে বসিয়ে দিলেন হাঁড়ি কাটে। ধীরে ধীরে খাড়াটা ওপরে তুললেন। একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো লোকটার গলা দিয়ে। তারপর ঘুমটা ভেঙে যায় সৈকতের। সারা শরীর ঘামে ভিজে গেছে। সে তাহলে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছিল এতক্ষণ। কি ভয়াবহ কাণ্ড! কিন্তু স্বপ্নে যে মূর্তিটা দেখলো সেটা কি তারটাই? কি মনে হতেই সামনের টেবিলের দিকে তাকালো সৈকত। আর তাকাতেই চমকে উঠল। টেবিলে সেই মূর্তিটা নেই। কিন্তু ওর খুব ভালোভাবেই মনে আছে ওইখানেই মূর্তিটা রেখে ঘুমিয়েছিল সে। তাহলে গেল কোথায় সেটা? কোনোভাবে পড়ে যায়নি তো? সত্তর বিছানা থেকে নেমে আলো জ্বালায়। আরে এ কি? মূর্তিটা বিছানায় ঠিক ওর মাথার পাশে গেল কি করে? তাহলে কি ও সেটা পাশে নিয়ে শুয়েছিল? কিন্তু ওর স্মৃতিশক্তি তো এত খারাপ নয়। যাই হোক, মূর্তির তো আর ডানা গজায়নি যে সেটা নিজে নিজেই উড়ে আসবে। ওই হয়তো রেখেছে আর এখন ভুলে গেছে। তাই হবে হয়তো। মনকে সান্ত্বনা দিতে থাকে সৈকত। একটু পরে সব চিন্তা মাথা থেকে সরিয়ে মূর্তিতে যথাস্থানে রেখে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন রবিবার। প্রাতরাশ করেই সৈকত মূর্তিটা নিয়ে হাজির হয় উমাপতি চক্রবর্তীর বাড়িতে। ওদের ফ্ল্যাটের দুটো বাড়ি পরেই ওনার ফ্ল্যাট। উমাপতিবাবু সৈকতের বাবার বাল্য বন্ধু। একসাথে পড়াশোনা, খেলাধুলো আর হেতু ওদের পরিবারের প্রতি এক নারীর টান অনুভব করেন এই অকৃতদার শাস্ত্রধর্ত মানুষটি। সৈকতকে নিজের ছেলের মতোই স্নেহ করেন। সে তো কাকাবাবু বলতে অজ্ঞান। ছোট থেকেই ওর সব আবদার ওনার কাছেই, আর তিনিও হাসি মুখে সব পূরণ করেন। উমাপতি মহাশয় পেশায় একজন প্রত্নতান্ত্রিক। সেই সূত্রে ঐতিহাসিক মহলে তার যথেষ্ট খ্যাতি আছে। সৈকতের প্রাচীন জিনিস সংগ্রহের যে নেশা, তার বীজ বপন হয়েছিল মূলত এনার কাছেই। কোনো নতুন জিনিস কিনলেই সৈকত ছুটে চলে আসে তার কাকাবাবুর কাছে সেই জিনিসের পিছনে লুকায়িত ইতিহাসের সন্ধানে। উমাপতি বাবুও নানান বই ঘেটে উদ্ধার করেন সেই গোপন ইতিহাস। কয়েকবার তো কিছু দ্রব্যের জন্য বিভিন্ন মিউজিয়ামের সাথেও যোগাযোগ করতে হয়েছিল। তবে বিশিষ্ট ঐতিহাসিক হওয়ায় ওনার তেমন অসুবিধা হয়নি। মন্ত্রমুগ্ধের মতো সৈকত শোনে সেই সব ইতিহাস, আর সাথে জানায় নেশাটাও আরও জোরালো হয় তার মনে। মূর্তিটা হাতে নিয়ে চমকে যান উমাপতিবাবু। কপালে চিন্তার ভাঁজ পড়ে তার। কিন্তু একটা বুঝতে পারলেন তিনি। চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, কোথা থেকে পেলে এটা? দোকানদার কিভাবে ওই অদ্ভুত সাধুর থেকে মূর্তিটা পায় তা সব খুলে বলে সৈকত শুধু রাতের স্বপ্ন কথাটা এড়িয়ে যায়। একটু চুপ করে থেকে উমাপতিবাবু বলেন, সৈকত, এই মূর্তিটি এক তিব্বতী দেবতার। এই দেবতা তন্ত্রমন্ত্রের প্রতিভূ এবং সেই উপাসনা কোনো শুভ উদ্দেশ্য ব্যবহৃত হয় না। এই উপাসনায় যে ক্ষমতা প্রদত্ত হয় তা প্রাণঘাতী। মানুষের ক্ষতি সাধনই তার মূল লক্ষ্য। বড় কঠিন ও ভয়ঙ্কর এই উপাসনার প্রণালী। আরাধনার কিছু জিনিস পর্যায়ের ব্যবহারে দেবতা বলি চান। নরবলি যার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ এক উপাচার। দেবতা খুবই জাগ্রত। কোনো সাধক একবার যদি এনাকে জাগান, তাহলে বহু মানুষের রক্তের বিনিময়ে ইনি সেই সাধককে দান করেন সমগ্র পৃথিবী বশ করার ক্ষমতা। কিন্তু যথোপযুক্ত পূজার্চনা বা বলি প্রদান না করলে দেবতা ভীষণ রুষ্ট হন, যার ফল হয় মারাত্মক। তার করাল গ্রাস স্বয়ং উপাসকের উপরেও নেমে আসতে পারে।
সৈকত অবাক হয়ে কাকাবাবুর কথা শুনছিল আর ভাবছিল, আজকের এই বিজ্ঞানের যুগও এসব বুজরুকি লোকে বিশ্বাস করে। সত্যি বিচিত্র এই দেশ আর তার সমাজ ব্যবস্থা। সেই রাতে ঘুমের মধ্যেই আবার স্বপ্ন দেখল সৈকত, সেই পাহাড়ের গুহা, কিন্তু আজ অন্য ঘটনা। কালকে সে সাধু ধ্যানে বসে আছেন আর সামনে সেই মূর্তিটা। হঠাৎ বাইরে অন্য লোকের কোলাহল, কারা যেন দৌড়ে আসছে এদিকে। ধীরে ধীরে অন্ধকার গুহামুখ আলোয় ভরে উঠল। প্রায় ৩০ লোক, প্রত্যেকের হাতে জ্বলন্ত মশাল। এরপর যা ঘটল তা কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারে না। কিন্তু স্বপ্নে যে পালানো যায় না। নীরব দর্শক সৈকত দেখল তারা কোনো এক তরল ছিটিয়ে দিচ্ছে গুহার চারিদিকে, এমনকি সাধুর শরীরেও। তাদের রুদ্রমূর্তি থেকে সাধু থরথর করে কাঁপছেন, তার চোখ থেকে আতঙ্কে ঠিকরে বেরোচ্ছে। এরপর তাদের মশালগুলো ছুড়ে দিতে থাকে গুহার চারিদিকে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই পুড়তে শুরু করে গুহা মধ্যস্থ সকল দ্রব্যাদি। আগুনের লেলিহান শিখা সাধুর দেহকেও মুক্তি দেয় না। যন্ত্রণায় তীব্র আর্তনাদ করতে থাকেন তিনি। আক্রমণকারী দল এই ধ্বংসলীলা দেখে আনন্দে চিৎকার করে ওঠে। হঠাৎ ওই সাধু উঠে বসেন, জ্বলন্ত দুহাতে ওই সাদা মূর্তিটা তুলে ধরেন, বিড়বিড় করে শুরু করেন এক দুর্বোধ্য মন্ত্রপাঠ। ধীরে ধীরে তার চোখ দুটো জ্বলে ওঠে। আতঙ্কের জায়গায় সেখানে জন্ম নেয় এক তীব্র ক্রোধ। আস্তে আস্তে অন্ধকার নেমে আসে চারিদিক। ঘুম ভেঙে যায় সৈকতের। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুব দুর্বল লাগলো। দ্রুত পোশাক বদলে ছুটে গেল কাকাবাবুর কাছে। তার এরকম উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে উমাপতি বাবুও ভয় পেয়ে গেলেন। বড্ড ফ্যাকাশা লাগছে তাকে। কি হয়েছে জিজ্ঞেস করায় সৈকত তার 2 রাতের অদ্ভুত স্বপ্নের কথা খুলে বলল ওনাকে। উনি শুনে বড্ড চিন্তিতভাবে বললেন, আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্যি হলো। ওই মূর্তি অভিশপ্ত এবং তোমার পিছনে একবার পড়েছে যখন, তোমার ক্ষতি না ঘটানো অবধি ও থামবে না। আমাকে তুমি ঠিক 2 দিন সময় দাও। আমি এই মূর্তির ইতিহাস জানার চেষ্টা করছি, কিন্তু এই মূর্তি তুমি নিজের কাছে রেখো না। কখন কি বিপদ হয় বলা যায় না। কাকাবাবুর কথা কখনো অমান্য করে না সৈকত, তাই খুব অনিচ্ছা সত্ত্বেও অ্যান্টিকের দোকানের মূর্তিটা ফেরত দিয়ে আসে ও। মন খুব খারাপ হয়ে যায়, এত পছন্দের মূর্তিটা শেষ পর্যন্ত ফেরত দিয়ে আসতে হলো। শরীরটা দুর্বল হওয়ায় সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়ে। মাঝরাতে কিসের একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায়। কেউ যেন ওকে ডাকছে। চোখটা ভালো করে মুছে সামনের দিকে তাকায়। ওর দৃষ্টি অজান্তেই চলে যায় সামনের টেবিলে। এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে ওখানে। একটা আলোর স্ফটিক তৈরি হয়েছে টেবিলের ওপর, আর সেই আলোর মধ্যে রয়েছে আজ বিকেলেই দোকানে ফেরত দিয়ে আসা সাদা মূর্তিটা। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় সৈকতের শীত দাঁড়াবে। ইও কি সম্ভব? পুতুলের ন্যায় হাঁ করে সেই আলোকমায়া দেখতে থাকে সৈকত। তার চেতনা বিলুপ্ত হয়ে আসছে। কেউ যেন তার কানে কানে বিড়বিড় করে বলছে, রক্ত দাও, আমায় রক্ত দাও, নিজেকে উৎসর্গ করো। সেই আদেশ অগ্রাহ্য করার শক্তি নেই সৈকতের। বিছানা থেকে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। পেন্সিল কাটা ছুরিটা হাতে তুলে নেয় আর মূর্তির দিকে তাকিয়ে বলে, এই যে রক্ত দিলাম, আমি নিজেকে উৎসর্গ করলাম। নিজের বাঁ হাতে বসিয়ে দেয় ছুরিটা। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়তেই শুধু করে মূর্তির ওপর। ধীরে ধীরে সাদা মূর্তি লালচে হতে শুরু করে। অনেক রক্ত বেরিয়ে যাওয়ায় মাথা ঘুরতে থাকে সৈকতের। মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে। সৈকতের বাবা মা পাশের রুমেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ সৈকতের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়েই তাড়াতাড়ি উঠে আসেন। অনেকবার দরজা ধাক্কিয়েও ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যান তারা। লোক জড়ো করে দরজা ভাঙার ব্যবস্থা করেন। গোলমাল শুনেই উমাপতি বাবুও সেখানে উপস্থিত হন। দরজা খুলে সৈকতের অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। বা হাত থেকে তখনও ক্রমাগত রক্ত বেরিয়েই যাচ্ছে, আর মাথার পাশে সেই সাদা মূর্তিটা। উমাপতিবাবু সবটা দেখে যা বোঝার বুঝে যান। একটা কথাই বিড়বিড় করে বলতে থাকেন, আমি এই আশঙ্কাই করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে এই অঘটন ঘটে যাবে তা ভাবতে পারিনি। কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব।
ওই সর্বনাশা মূর্তির ধ্বংস আমার হাতেই হবে, সে যেভাবেই হোক। বেহুশ অবস্থায় সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। যে বিপুল পরিমাণ রক্ত দেহ থেকে বের হয়েছে তাতে ওর বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন ডাক্তার। একদিকে সৈকত যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিল, অপরদিকে তখন উমাপতিবাবু মুখোমুখি হয়েছিলেন এক পৈশাচিক ইতিহাসের, অজানা অভিশাপের বিনাশ ঘটানোর উদ্দেশ্যে। একটা গোটা দিন পার করে সৈকতের জ্ঞান ফেরে। অনেক রক্ত দিতে হয়েছে ওকে। জ্ঞান ফিরলেও পরে 2 দিন শুধুই প্রলাপ বকেছে, যেন কেউ তাড়া করছে তাকে, আর সে মরিয়া হয়ে প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। আর সপ্তাহখানেক পরেও ও একটু সুস্থ বোধ করছে, যদিও ওর শরীর খুবই দুর্বল। কিন্তু সেই ভীতি এখন অনেকটাই প্রমোশিত। ওর জ্ঞান ফেরার খবর পেয়েই উমাপতিবাবু চলে আসেন হাসপাতালে। ওনাকে উদ্দেশ্য করে সৈকত বলে ওঠে, ওই মূর্তি সম্বন্ধে কিছু কি জানতে পারলেন কাকাবাবু? হ্যাঁ, সবটুকুই জেনেছি, আর সেটাই বলতে এলাম। সৈকত ও তার বাবা মা উদ্গ্রীব চোখে ওনার দিকে তাকালেন। উমাপতিবাবু একটু কেশের গলাটা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করেন, দেখো বাবা, মূর্তিটা যে অভিশপ্ত তা আমি তোমাদের আগেই জানিয়েছি, কিন্তু কিসের অভিশাপ বা এর পেছনে কোন ইতিহাস লুকিয়ে আছে তা আমি জানতাম না। কিন্তু তোমার এই অদ্ভুত স্বপ্নের কথাগুলো শুনে আমার মনে হয়েছিল এই স্বপ্নের মধ্যেই সকল রহস্য লুকায়িত রয়েছে, কিন্তু তাও কোনো কিনারা করতে পারছিলাম না। সপ্তাহখানেক আগে রাতে হঠাৎই বিদ্যুৎ চমকের মতো একটা খবরের কথা আমার মাথায় আসে। পুরনো খবরের কাগজের মধ্যে থেকে সেই খবরটা বের করি। 20 বছর আগে ঠিক এরকমই দেখতে একটা সাদা মূর্তি গুয়াহাটির মিউজিয়াম থেকে চুরি যায়, এবং সেই মিউজিয়ামের সিকিউরিটি গার্ডকে রক্তশূন্য অবস্থায় পরদিন সকালে উদ্ধার করা হয়। আমি পরের দিনই সেই মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে মূর্তির একটা ছবি পাঠিয়ে ওটার ইতিহাস জানতে চাই। কাছে মূর্তির একটা ছবি দেখেই ওরা যা বলে তা শুনে আমার রক্ত জল হয়ে গেল। এক নৃশংস ও মর্মান্তিক ইতিহাস জড়িয়ে আছে ওই মূর্তির সাথে, যা এখন আমি তোমাদের বলতে যাচ্ছি। সকলে অধীর আগ্রহে ও গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে কি এমন সাংঘাতিক ইতিহাস রয়েছে যা এই সর্বনাশা মূর্তির পিছনে। আমরা সবাই জানি যে কালা জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের প্রধান 2টি পীঠস্থান হলো, এক আফ্রিকা ও অপরটি আমাদের ভারতবর্ষ। ভারতের অসম রাজ্যে কামাখ্যা এই ব্ল্যাক ম্যাজিক আর তন্ত্র সাধনার আতুর ঘর। নানা ধরনের গুপ্ত ও জটিল বিদ্যার চর্চা করে কামাখ্যার ওই পাহাড়ের ঢাকা গ্রামগুলোতে দূর দূরান্ত থেকে বহু সাধক কাপালিক তান্ত্রিক আসে এসব রূঢ় ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী হতে। সেই সব শক্তি কেউ কেউ ভালো কাজে এমন দুরারোগ্য ব্যাধি নিরাময়ে ব্যবহার করেন, আবার কেউ কেউ করেন নিজের স্বার্থের অপরের ক্ষতি সাধনে। এসব ছাড়াও এখানে আরও এক ধরনের সাধনা হয়ে থাকে, তন্ত্রের ভাষায় যার নাম অঘোর শাস্ত্র। আর এই শাস্ত্রের উপাসকরা হলেন অঘোরী। বড় কঠিন ও কষ্টদায়ী এই সাধনার পথ। সাধনার অন্তে কমজনই পৌঁছতে পারেন, কারণ সাধনাকালে অনেক বাধায় অনেকে দিগ্ভ্রান্ত হয়ে বিপথে চালিত হন, যার ফল হয় প্রাণঘাতী। আজ থেকে প্রায় 50 বছর আগে কামাখ্যার পদার্পণ ঘটে এক তিব্বতী সাধকের। যেমন তার উগ্র রূপ তেমনই তার ভয়ঙ্কর দৃষ্টি। সাধনার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে যথেষ্ট শক্তি সংগ্রহ করেছেন তিনি। এখন উদ্দেশ্য তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ক্ষমতা করায়ত্ত করা। পাহাড়ের এক গুহায় লোকচক্ষুর অন্তরালে আস্থানা তৈরি করে তিনি শুরু করলেন তিব্বতী মতে অঘোর সাধনা। সাধনার শেষ স্তরে তার প্রয়োজন হলো এক সাংঘাতিক পূজা উপচারের। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হওয়া এমন এক 12 বর্ষের বালক, যার রাশি হতে হবে কর্কট। সেই বালককে এক অমাবস্যার রাতের দেবতার নিকট উৎসর্গ করে তার বক্ষপিঞ্জরের অস্থি দিয়ে তৈরি করতে হবে এক দেবমূর্তি। অতঃপর সেই মূর্তিটি 108 জন মানুষের রক্ত নিবেদন করলেই সেই মূর্তি হয়ে উঠবে জীবন্ত অপরিসীম শক্তির আধার। সেই শক্তি কাজে লাগিয়েই ওই সাধক হয়ে উঠবেন তন্ত্র সমাজের একচ্ছত্র অধিপতি। তন্ত্রশক্তিকে তখন নিজেই ইচ্ছেমতো ব্যবহার করবেন তিনি। জল, বাতাস, সর্বোপরি পৃথিবীর সকল শক্তির নিয়ন্ত্রক হয়ে উঠবে। যে উদ্দেশ্যে তার এখানে আসা তা পূরণ হবে। একটানা এতক্ষণ বলে দম নিতে থাকেন উপপতিবাবু।
সকলে হা করে শুনছিলেন এই ভয়ঙ্কর ঘটনা। উনি থামতেই সৈকত উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তারপর কাকাবাবু? একটু জল খেয়ে আবার শুরু করেন তিনি। এদিকে আগর সাধনা হলো মহাকাল সাধনা, যেখানে এরকম নৃশংসতা দণ্ডনীয় অপরাধ। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে সাধক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন, আর যা থেকে টেনে নিয়ে গেল পাপের অন্ধকারে। এতদিনের তপস্যার গুণে তিনি পাহাড়ের নিচের গ্রাম থেকে খুঁজে বের করলেন সাধনোপযুক্ত 12 বর্ষীয় এক বালককে। বশীকরণের সিদ্ধহস্ত সাধক রাতের অন্ধকারে তাকে সহজেই বশ করে নিয়ে চললেন পাহাড়ের গুহায়। সেই অমাবস্যার রাতে নিচের গ্রামে যখন এক সদ্য সন্তানেরা মা বাবা পাগলের মতো খুঁজছিলেন তার ছেলেকে, তখন সবার চোখের আড়ালে পাহাড়ের উপরে গুহায় দপ করে জ্বলে উঠল এক অগ্নিকুণ্ড। সেই আলোয় সারা পাহাড় জঙ্গল সাক্ষী থাকলো এক ভয়ঙ্কর দৃশ্যের। বাঘছালের ওপরে বসে সাধক দুর্বোধ্য ভাষায় এক মন্ত্র আওড়ে চলেছেন এবং সামনের অগ্নিকুণ্ডে ছুঁড়ে মারছেন সিঁদুর মাখানো কিছু পাহাড়ি ফুল ও পাতা। পাশে পড়ে আছে সেই বালকটির অচৈতন্য দেহ। মধ্যরাতে উপস্থিত হয় সেই চরম মুহূর্ত। ধীরে ধীরে উঠে দাঁড়ান সাধক। অচৈতন্য বালকটির জ্ঞান ফিরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে বসিয়ে দেন হাড়ি কাঠে। হাতে তুলে নেন খড়গ। যজ্ঞের আগুনের আলোয় ঝিলিক দিয়ে ওঠে শানিত ধাতব অস্ত্রটি। শেষবারের মতো একটা আর্তনাদ বের করে সেই বালকের গলা দিয়ে। দূরে জঙ্গলের একদল শিয়াল ডেকে ওঠে। সেই আওয়াজের সাথে বালকের তীব্র মর্মান্তিক আর্তনাদ মিশে এক নরকীয় পরিবেশ তৈরি করে। একটু পরে সবকিছু শান্ত হয়ে যায়। মৃত্যুর ন্যায় শীতল সেই নিস্তব্ধতা। কেউ জানতেই পারে না কি পৈশাচিক কাণ্ড ঘটে গেল পাহাড়ের ওই গুহায়। গুহার রক্তস্নাত মেঝেতে বসে বালকটির বুকের পাঁজরের হাড় দিয়ে সাধক শুরু করলেন মূর্তি গড়ার কাজ। উমাপতিবাবু একটু থামলেন। এই ভয়ঙ্কর পৈশাচিক কর্মকাণ্ডের প্রভাব তার মনকেও নাড়া দিয়ে যায়। ওই নিষ্পাপ বাচ্চাটির জন্য তার মনও খানিক ভারাক্রান্ত হয়ে পড়ে। একটু চুপ করে থাকেন তিনি। সবাই তার মুখের দিকে তাকিয়ে গভীর উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকেন। তার সেটা বুঝতে পেরেই নিজেকে সামলে নেন। ধীরস্বরে আবারও বলা শুরু করেন, 3 দিন পরে বিকেলবেলায় সম্পূর্ণ হলো মূর্তি নির্মাণ। নিজের শিল্পকলা নিজেই মুগ্ধ হয়ে গেলেন সাধক। মুখে ফুটে উঠল এক কুটিল হাসি। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই তিনি হয়ে উঠবেন এই পৃথিবীর সর্বের সর্বা। মূর্তি গড়াতে হলো। এবারে এই মূর্তিকে রক্তপান করাতে হবে 108 জন মানুষের তাজা রক্ত। আস্তে আস্তে শ্বেতভদ সূত্র মূর্তি হয়ে উঠবে রক্তিম, আর তাতে বাসা বাঁধবে অমোঘ প্রাণঘাতী শক্তি। কিন্তু একসাথে এত মানুষ তিনি পাবেন কোথায়? আর তাছাড়াও হঠাৎই এত মানুষ একসাথে গায়েব হয়ে গেলে চারিদিকে শোরগোল পড়ে যাবে যে। তিনি ভাবতে লাগলেন যাতে নির্ঝঞ্ঝাটে তার কার্যসিদ্ধি হয়। এক ধূর্ত পরিকল্পনা ধীরে ধীরে তার মাথায় জমাট বাঁধতে শুরু করে। সাধক নিজের পরিকল্পনা অনুযায়ী পাহাড়ের নিচে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের ভুল বুঝতে শুরু করলেন। গ্রাম্য সরল মানুষরা তার কথায় ও অদ্ভুত ক্ষমতা দেখে তাকে সহজেই বিশ্বাস করে ফেলল। তারা বুঝল যে তাদের গ্রামে শয়তানের কুদৃষ্টি পড়েছে। অবিলম্বে শুদ্ধিকরণ না হলে সকলের মৃত্যু অনিবার্য। তাই প্রতি শনিবার রাতে একজন করে গ্রামবাসীকে ওই সাধু বাবার গুহায় গিয়ে নিজেকে শুদ্ধ করে আসতে হবে। আর একমাত্র তাহলেই তাদের গ্রাম রক্ষা পাবে। কিন্তু তারা তো আর জানলেন যে আসল শয়তানি সাধক, আর তারা ভুল বুঝে ওনার ফাঁদে পা দিলেন। ফলে যা হবার তাই হলো। প্রতি শনিবার একজন করে গ্রামবাসীকে সাধক বলি দিয়ে তার রক্ত উৎসর্গ করতে থাকেন ওই মারণ মূর্তিকে। গ্রামের লোকেরা জানল যারা মারা যাচ্ছেন তাদের পাপ এতটাই বেশি ছিল যে তারা পৃথিবীতে বাস করার অধিকার হারিয়েছেন, আর তাই তাদের মৃত্যু হয়েছে। এইভাবে বেশ কিছুদিন চলল এই নরকীয় মৃত্যু খেলা। গ্রামের লোক এখন প্রাণ ভয়ে তথস্থ, কারণ তারা জানে যে একবার সাধুর গুহায় যায় সে আর ফিরে না। পরের দিন গ্রামের সীমানায় পড়ে থাকে তার রক্তশূন্য মৃতদেহ। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে সবাই ঘুরে দাঁড়ায়। একটা শেষ চেষ্টা তারাও করল। ধীরে ধীরে তাদের মনে সন্দেহের কালো মেঘ ঘনিয়ে ওঠে। তাদের মধ্যে কেউ কি পাপ থেকে বিরত নয়? কেউ কি বাঁচতে পারবে না? এ কিভাবে হতে পারে?
এক শনিবার যার পালা চুপি চুপি তার পিছু নেয় গ্রামের কয়েকজন যুবক। গুহার বাইরে তারা লুকিয়ে সাধুর সমস্ত কার্যপ্রণালী দেখে গ্রামে জানিয়ে দেয়। সকল গ্রামবাসীর মাথায় আগুন জ্বলে ওঠে। তাদেরকে এইভাবে ঠকিয়ে বলি দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছে ওই ভণ্ড সাধক। এর প্রতিশোধ তারা নেবেই। সেই রাতে সকল গ্রামবাসী একত্রে মশাল ও কেরোসিন নিয়ে চড়াও হয় সাধুর আস্তানায়। পূজাপাঠ সেরে তিনি সবে বিশ্রামনের তোড়জোড় করছিলেন, ফলে এই আচমকা আক্রমণে তিনি কোনোরূপ বাধা দিতে পারলেন না। সারা গুহায় ও সাধুর দেহে কেরোসিন ঢেলে তারা আগুন জ্বালিয়ে দেয়। দাও দাও করে জ্বলে ওঠে সব কিছু। নিজের অন্তিমকাল উপস্থিত বুঝে সাধক সেই মূর্তিটাকে তুলে নেয় দুহাতে। ধীরে ধীরে তার চোখে আতঙ্কের জায়গায় জন্ম নিল হিংস্রতা। ঠোঁটে ফুটে উঠল এক কুটিল হাসি। জ্বলন্ত দেহে বিড়বিড় করে একটা মন্ত্রপাঠ করতে থাকেন তিনি। আশ্চর্যজনকভাবে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেলেও ওই মূর্তিটা বেঁচে যায়। মূর্তিটা তো মানুষের অস্থি দিয়ে তৈরি করা হয়েছিল, তাহলে সেটা পুড়ল না কেন? বিস্ফোরিত নেত্রে জিজ্ঞেস করেন সৈকতের বাবা। আমাদের যা অনুমান তা হলো মৃত্যু নিশ্চিত জেনেও সেই সাধক নিজেকে ওই মূর্তিতে উৎসর্গ করেন। এতে তার মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা বন্দী হয়ে যায় ওই মূর্তিতে। মূর্তি হয়ে ওঠে অভিশপ্ত। যার কাছে যাবে তার রক্তপান করবে মূর্তির ভিতরে থাকা সাধকের আত্মা। সাধকের বাসনা মতো 108 জনের রক্ত পান করার পর আত্মা হয়ে উঠবে প্রবল শক্তিশালী। বেঁচে থাকতে যে কাজগুলো সম্পূর্ণ করতে পারেনি, মূর্তির ভিতরে প্রেতরূপে তা শেষ করবে সে। এই 50 বছরে না জানি কত লোকের রক্তপান করেছে। এতটা বলে থামলেন উমাপতিবাবু। সৈকত জিজ্ঞাসা করল, আচ্ছা, মূর্তিটা শেষ পর্যন্ত কি হলো? ওই অভিশপ্ত রক্তপিপাসু মূর্তি আর নেই সৈকত। আমি ওটাকে নষ্ট করে দিয়েছি, যদিও তার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে আমাকে। মূর্তিটিকে এমন অলৌকিক ক্ষমতা ছিল যে সেটা অস্থি নির্মিত হলেও দাহ্য নয়। আমি আগুনে পুড়িয়ে দেখেছি, ঘন্টার পর ঘন্টা গনগনে আগুনের আছে কি আশ্চর্যজনকভাবে অবিকৃত ছিল ওটা। এদিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া বা মাটি চাপা দেওয়াতেও ভয় ছিল একটা। এসবে ওটা বিনষ্ট হবে না। ভবিষ্যতে কে বলতে পারে ওই সর্বনাশা মূর্তি অন্য কারোর হাতে গিয়ে তার ক্ষতি সাধন করবে না? কি করলেন তাহলে কাকাবাবু? অ্যাকুয়ারেজিয়া যাকে চলতি ভাষায় বলে অম্লরাজ, সে চেষ্টা করে দেখতে চাইলাম একবার। সমস্ত ধাতু দ্রবীভূত করার আশ্চর্য ক্ষমতাধারী এই রাসায়নিক তরল পারে কি না এই মূর্তির বিনাশ করতে। আমার পরিচিত এক বন্ধুর বাড়িতে ল্যাবরেটরি আছে। মূর্তিটা সাথে নিয়ে দূর দূর বুকে সোজা চলে গেলাম তার বাড়ি। একটা বিশাল পাত্রে অ্যাকুয়ারেজিয়া তৈরি করে তার মধ্যে মূর্তিটা দিতেই এক বিশাল বিস্ফোরণের শব্দ কানের তালা লেগে যাওয়ার জোগাড় হলো। মূর্তির ভিতরে যে শক্তি ছিল সেটা এত তীব্র পরিমাণে তাপ উৎপন্ন করে যার হেতু এই বিস্ফোরণ। সারা ঘর ধোঁয়ায় ভরে গিয়ে চোখে অন্ধকার দেখতে লাগলাম। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখলাম বোরোসিলের পাত্রটা ফেটে চৌচি, কিন্তু সুখের বিষয় হচ্ছে মাটিতে পড়ে যাওয়া অ্যাকুয়া রেজিয়ার মূর্তিটা ধীরে ধীরে গলে যাচ্ছে আর একটা নীলচে সবুজ বাষ্প ঘরটাতে ভরিয়ে তুলছে। বিজ্ঞানী বন্ধুটির মতে এরকম ঘটনা অতি বিরল। আমি আর ওনাকে বেশি কিছু জানালাম না। একমাত্র এইভাবেই ওটাকে ধ্বংস করা যেত। আমি সামনের মাসে গয়ায় গিয়ে সাধক এবং যারা এই মূর্তির জন্য প্রাণ হারিয়েছেন সকলের পিণ্ডদান করে আসব। আশা করছি আর কোনো গোলমাল হবে না। মন্ত্রমুগ্ধের মতো উমাপতি বাবু কথা শুনছিলেন সকলে। সৈকতের বাবা তার বন্ধুকে জড়িয়ে ধরেন একমাত্র সন্তানের প্রাণ রক্ষা করার জন্য। অনেক ধন্যবাদ জানালেন সৈকতের মা। তিনি সলজ্জ মুখে সৈকতের দিকে ফিরে ওর মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বলেন, ও তো আমার ছেলেরই মতো। ওকে এই সাংঘাতিক বিপদ থেকে উদ্ধার করা যে আমার কর্তব্য। আমি যে সফল হতে পেরেছি এতেই আমি খুব প্রশান্তি অনুভব করছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। এখন তাহলে আমি আসি। সৈকত খুব শান্তি পেল। চোখ বুজে ভাবতে লাগলো, এই দুনিয়ায় এখনও কত অঘটনাই না ঘটে যায়, মানুষ কোনোদিনও কল্পনাও করতে পারে না। আলোর অপর দিকে যেমন অন্ধকার আদি অন্তকাল ধরে সত্য,
এসব ঘটনাও তেমনি ঘটে চলে সকল যুক্তিতর্কের একদম বিপরীতে। বুদ্ধি বিবেচনা যেখানে অর্থহীন, আস্তে আস্তে সৈকতে ক্লান্ত নয়নে ঘুম নেমে আসে। না, আজ আর কোনো স্বপ্ন দেখে না সে, তার সব বিপদ কেটে গেছে।